আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য লেকচার 1। এই হিসাবের বৈষম্য এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন কি কি আলোচনা করা হবে বা এই চ্যাপ্টারের জন্য আমাদের কি কি জানা দরকার, শুরুতে সেই সামারিটা একটু জেনে নেই যে এই চ্যাপ্টারে আমাদের যে বিষয়গুলো শিখতে হবে সেটা হচ্ছে একঘরান অবদান। যদিও একঘরান অবদান পরীক্ষায় আসে না, নর্মালি যেখান থেকে শুরু করব আমরা সেটা হচ্ছে দুঘরান অবদান। দুঘরান অবদান বই, এরপরে হচ্ছে তিন ঘরান অবদান, তিন ঘরান অবদান, দুঘরান অবদান, তিন ঘরান অবদান। এরপরে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে হচ্ছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। এরপরে হচ্ছে খুচরান অবদান, খুচরান অবদান। এই খুচরান অবদান আমার দুই প্রকার, একটা হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক, আর একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। খুচরান অবদান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক, আর একটা হচ্ছে অগ্রদত্ত নগদান, খুচরান অবদান। তো মোটামুটি এই নিয়মগুলো জানা থাকলে এই চ্যাপ্টার আমাদের হয়ে যাবে। এর বাইরে চালান আসে, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো তেমন জরুরি বিষয় না। জরুরি বিষয় হচ্ছে দুঘরা, তিন ঘরা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং খুচরান অবদান। মোটামুটি এই 1, 2, 3, 4, 5 পাঁচটা নিয়ম সম্পর্কে ভালো ধারণা থাকলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি সম্পূর্ণরূপে ধারণা লাভ করা যাবে। তো এখন আমি প্রথমে আলোচনা করব যেটা, সেটা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তো নগদ প্রাপ্তি জাবেদা কি? যে জাবেদায় সকল প্রকার নগদ ও চেকে গ্রহণ লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। আবার বলছি, নগদ প্রাপ্তি জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? সকল প্রকার নগদে ও চেকে গ্রহণ। অর্থাৎ এই জাবেদায় কি কি লিপিবদ্ধ করা হয় না? নগদ প্রদান, চেকে প্রদান, ধারে ক্রয়, ধারে বিক্রয়, অনগদ লেনদেন। এরপরে হচ্ছে যেমন অবচয় একটি অনগদ লেনদেন, তারপরে অনাদায়ী পাওনা ধার্য করা হলো অনগদ লেনদেন। এই জিনিসগুলো এখানে আসবে না। এখানে কোন লেনদেনগুলো আসবে? সকল প্রকার, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যে সকল প্রকার নগদ, নগদ, নগদে ও চেকে গ্রহণ সংক্রান্ত, চেকে গ্রহণ সংক্রান্ত, চেকে গ্রহণ সংক্রান্ত এই টাইপের লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হয়। নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে সকল প্রকার নগদে ও চেকে গ্রহণ, সকল প্রকার নগদে ও চেকে গ্রহণ সংক্রান্ত লেনদেন যে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় তাকে বলা হয় হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তো আমরা কিছু উদাহরণ সহ প্র্যাকটিস করি। নগদ প্রাপ্তি জাবেদার ছকটা কেমন হবে? প্রথম কাজ হচ্ছে তোমাদের ছকটাকে মুখস্থ করে ফেলা। ছকটা হবে এরকম, প্রথমে হচ্ছে এই ঘরটা হবে তারিখ, এই ঘরটার নাম কি হবে? তারিখ। এই ঘরটার নাম হবে হচ্ছে ক্রেডিট হিসাব খাতের নাম, এই ঘরটার নাম হচ্ছে ক্রেডিট হিসাব খাতের, ক্রেডিট হিসাব খাতের নাম বা ক্রেডিট হিসাবের নাম। এখানে নগদ প্রাপ্তি জাবেদায় এই বিবরণের ঘরে হবে ক্রেডিট হিসাবের নাম। এরপরে আমরা এখানে লিখতে পারি সূত্র। আরো চাইলে কিছু ঘর দেয়া আছে বইতে, কিছু দিলেও হবে, না দিলেও হবে। আর এইখানে আমরা দুইটা ভাগ করে নেব, একটা হচ্ছে ডেবিট ভাগ আর একটা হচ্ছে ক্রেডিট ভাগ। এই একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট কি? ডেবিট হবে নগদ, এখানে চেকটাকে নগদের ঘরেই দেওয়া যাবে, অসুবিধা নাই। ব্যাংকের আলাদা ঘর না দিলেও হবে, ঠিক আছে। তোমরা চাইলে নগদের একটা ঘর করতে পারো, ব্যাংকের একটা ঘর করতে পারো। আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, নগদ এবং প্রদত্ত বাট্টা। এবারে সেই ক্রেডিটের জন্য কি লাগবে? ক্রেডিটের ঘর হবে হচ্ছে তিনটা। কয়টা ঘর হবে? তিনটা। আমরা কি খাতে পেতে পারি? একটা হচ্ছে বিক্রয় করে টাকা পাওয়া যাবে, বিক্রয় কি করে টাকা পাওয়া যাবে? বিক্রয় করে টাকা পাওয়া যাবে, এটা হচ্ছে বিক্রয়। এরপরে হচ্ছে প্রাপ্য হিসাবের নিকটে টাকা পাওয়া যাবে, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের নিকট হতে টাকা পাওয়া যাবে। ফাইনালি হচ্ছে অন্যান্য বা বিবিধ, কারণ পাওয়ার উৎস তো অসংখ্য, যে কোনো পৃথিবীর যে কোনো উৎস থেকে আমরা পেতে পারি। এখন যদি পাওয়ার উৎস 12 থেকে 14টা হয়, তার মানে কি আমরা 12-14টা ঘর এক্সটেন্ড করব? না, ঘর হবে অলওয়েজ এই তিনটা। ঘরগুলো হচ্ছে ফিক্সড,
ঘরগুলো হচ্ছে ফিক্সড, এর বাইরে যদি পণ্য বিক্রয়ের ক্রয় মূল্য দেওয়া থাকে তখন এখানে একটা কলাম বাড়ে। তো আমি ওই দিকে যাব না, ওইটা নর্মালি আসে নাই এখন পর্যন্ত, ওই নিয়মের কোনো ম্যাথ তোমাদের আসে নাই। তো আমাদের এই যে এই ঘরটা শিখলেই হয়ে যাবে, এই কলামগুলো জানা থাকলেই হয়ে যাবে, এগুলো মোটামুটি ফিক্সড। চাইলে শুধুমাত্র তোমরা এখানে একটা ব্যাংকের অতিরিক্ত ঘর দিতে পারো, দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমি কি কি বলছি, কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হয় নগদ প্রাপ্তি জাবেদায়? সকল প্রকার নগদ ও চেকে গ্রহণ সংক্রান্ত লেনদেন। তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় কোন ধরনের লেনদেন আসে? সকল প্রকার নগদে ও চেকে গ্রহণ সংক্রান্ত লেনদেন। মনে করো নগদে পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে আমরা নগদে বসাবো এবং বিক্রয়ে বসাবো, কারণ নগদে পণ্য বিক্রয় করলে নগদ বৃদ্ধি পাবে এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাবে। এবং জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে হিসাব খাতে এখানে লিখবা হচ্ছে বিক্রয়, তারিখ দিবা, সাল দিবা এবং তারিখ দিয়ে দিবা, কাজ শেষ। এরপরে আসো, রহিমের কাছে 20,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 18,000 টাকা পাওয়া গেল। তার মানে বাট্টা কত হাজার? 2,000 টাকা। তাহলে এখানে নাম হবে হচ্ছে রহিম। আবার বলছি, রহিমের কাছে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেল? 18,000 টাকা। দ্যাট মিনস বাট্টার পরিমাণ কত? 2,000 টাকা। রহিমের কাছে 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেল? 18,000। দ্যাট মিনস নগদ বাড়লো কত টাকা? 18,000 টাকা। আর বাট্টা প্রদান করা হলো কত? 2,000 টাকা। আর আমাদের প্রাপ্য হিসাব, যাদের কাছে আমরা টাকা পেতাম, সেটা কমে গেল কত টাকা? 20,000 টাকা কমে গেল। এই জন্য এখানে হবে 20,000। এখানে হবে ক্রেডিট হিসাব খাতকে প্রাপ্য হিসাব, এবং প্রাপ্য হিসাবের নাম কি? রহিম, সেটা লিখে দিতে হবে। এখন মনে করো যে ধারে আসবাবপত্র বিক্রয় করা হলো। তোমরা চিন্তা করতে পারো যে বিক্রয় করছে তার মানে টাকা আসবে, কিন্তু এখানে বলছে যে ধারে আসবাবপত্র বিক্রয় করা হলো, যার কারণে এটা কিন্তু এখানে বসবে না। এখানে নগদ বা ব্যাংক কোনোটাই আমাদের বাড়ে নাই, অথবা নগদ টাকা আমাদের পক্ষে আসে নাই, যার কারণে এই লেনদেনটা হবে না। এখন উপভাড়া পাওয়া গেল ধরো যে 5,000 টাকা, তাহলে নগদান বাড়লো এবং হচ্ছে উপভাড়া বাবদ আয় বাড়লো। তাহলে এইখানে আমরা লিখে দেব হচ্ছে উপভাড়া। ক্লিয়ার? এরপরে মনে করো বেতন নগদে প্রদান করা হলো 10,000 টাকা, ভাড়া চেকে প্রদান করা হলো 20,000 টাকা। চিন্তা করো, টাকা আমাদের আসছে না টাকা গেছে? চেক দিলাম যেটা, ব্যাংকের টাকা চলে গেছে, আর যেটা বেতন দেওয়া হলো সেটা কিন্তু নগদ টাকা গেছে। আর আমাদের দরকার জাবেদা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, এখানে নগদ প্রাপ্তি ছাড়া অন্য কোনো কিছু লিপিবদ্ধ হবে না। আবার যদি বলি অবচয়, অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, এটা হচ্ছে নন ক্যাশ ট্রানজেকশন। হ্যাঁ, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এটা যাবে না। এখানে ক্যাশের কোনো পরিবর্তন হয় না। আর আমাদের প্রয়োজনটাই কিন্তু ক্যাশ, শুধু ক্যাশ হলে হবে না, সেটা অবশ্যই রিসিপ্ট হতে হবে, ক্যাশ রিসিপ্ট অথবা চেক রিসিপ্ট, তাহলে সেটা এখানে আসবে। এবার মনে করো ধারে পণ্য বিক্রয়। চিন্তা করতে পারো যে বিক্রয় করলে তো টাকা পাবো, আমরা টাকা আসবে, তো টাকা আসবে এটা মুখ্য বিষয় না, আমরা কিন্তু এখনো টাকা পাই নাই, ধারে মানে বাকিতে, সুতরাং এটা এখানে আসবে না। এবার মনে করো যে বললো যে করিমের নিকট থেকে 25,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 25,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 24,000 টাকা পাওয়া গেল। তাহলে বাট্টা কত টাকা? 1,000। নাম কি? করিম। তো এই হচ্ছে মোটামুটি। তো এখন আমাদের কাজ, আচ্ছা আরেকটা এন্ট্রি যদি ধরি যে নগদে আসবাবপত্র বিক্রয় করা হলো বা চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো 5,000 টাকা, তাহলে নগদ 5,000 আর হচ্ছে আসবাবপত্র 5,000। তাহলে এখানে আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয়। আমাদের ফাইনাল কাজ হচ্ছে এটাকে যোগ করে দেওয়া, 5 5 10,000, এটা হচ্ছে 25 আর 20 হচ্ছে 45,000, এটা হবে হচ্ছে 10,000। এখন এই তিনটাকে আমরা যোগ করে দেব, এই তিনটা অ্যামাউন্টকে আমরা যোগ করে দেব যে কত হয়। ডেবিট এবং ক্রেডিট আলাদা করে দিয়ে এখানে লিখবো যে আমরা মোট বা সর্বমোট। তাহলে এই যে 10 10 20 45 আর 20 হচ্ছে 65,000 টাকা, এটাকে আমরা ক্লোজ করব। এখন এখানে আসি, 2 আর 1 কত হচ্ছে? 3,000। এরপরে হচ্ছে 10 আর 18 28 আর 5 33, 33 আর 5 হচ্ছে 38, 38 এবং 24, 8 4 12 2 3 2 5 আর 1 6, 62,000। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডেবিট দুইটাকে যোগ করে দেওয়া, এখানে ক্রেডিট 3টা যোগ করা, এখানে ডেবিট 2টা যোগ করা। তাহলে 62 আর 3 কত হাজার? এটা হচ্ছে 65,000 টাকা। এখন এখানে যেটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ধারে কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না,
অনগদ কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না, নগদ কোনো প্রদান এখানে অন্তর্ভুক্ত হবে না, তারপরে চেকে কোনো প্রদান এখানে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। এর থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংকে যদি জমা দেয়, তাহলে চিন্তা করো ব্যাংকে জমা দিলে ব্যাংক ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে ব্যাংক বাড়বে এবং নগদ কমবে। তো নগদান এবং ব্যাংক ডেবিট হতে হবে, এটা সত্যি কথা। তো দেখো ডেবিট আছে, কিন্তু এখানে আবার নগদান ক্রেডিট, এখানে কিন্তু নগদান ক্রেডিট নাই। ক্লিয়ার? এখানে নগদ টাকা চলে গেছে। একদম আমরা যদি খুব ইজিলি চিন্তা করি, খুব সহজভাবে যদি চিন্তা করি যে ব্যাংকে জমা দিলাম 100 টাকা, তাহলে ব্যাংকে বাড়লো 100, আবার নগদে কমলো 100। আর এই অঙ্কের জন্য যেহেতু ব্যাংক এবং নগদ একই ক্যাটাগরি চিন্তা করা হয়, তাহলে আমরা বলতে পারি 100 টাকা বাড়ছে এবং 100 টাকা কমছে, তাহলে এটা কিন্তু কেটে দিলে কত হয়? 0 হয়। তো সুতরাং এই এন্ট্রিটা বসবে না। ক্লিয়ার? এটা একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি। আরেকটা এন্ট্রি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো, তাহলে নগদ টাকা বাড়লো এবং ব্যাংকের টাকা কমলো। দুইটাকে যেহেতু সমজাতীয় চিন্তা করা হয়, যে ব্যাংকটাও এখানে নগদের সমতুল্য, আবার নগদটাও নগদ, যদি একই সঙ্গে বাড়ে এবং কমে তাহলে সেই লেনদেনটা এখানে অন্তর্ভুক্ত হবে না। তার মানে ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক হতে উত্তোলন করা হলো, অন্তর্ভুক্ত হবে না। আবার চিন্তা করো যে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কিন্তু নগদ টাকা চলে গেছে, এটা নগদ প্রদান জাবেদায় হবে, কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় হবে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংকের টাকা কমে গেছে, তো টাকা আসে নাই, বরং টাকা কমে গেছে, টাকা দেওয়া হয়েছে বা মালিককে দেওয়া হলো, যার কারণে এটা এখানে অন্তর্ভুক্ত হবে না। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। এখানে কিন্তু নগদ বা ব্যাংকের কিছুই ঘটে নাই, তাহলে এই লেনদেনটা আসবে না। একদম একদম যদি সহজভাবে চিন্তা করো, মানে নগদ ব্যতীত অন্য কোনো লেনদেন এখানে আসবে না, তবে নগদ এবং চেকগুলো আসবে, সেখানেও কিন্তু শর্ত হচ্ছে সেটা গ্রহণ হতে হবে, প্রদান করলে হবে না। তো এই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার মূল বিষয়। তোমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই পারবা ইনশাআল্লাহ। তো এখন আমি নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। নগদ প্রদান জাবেদা জাস্ট অপোজিট অফ নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ রিসিপ্ট জার্নাল। এখানে কি করতে হবে? এখানে সকল প্রকার নগদ ও চেকে প্রদান সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত করা হয়। আবার বলছি, সকল প্রকার নগদ ও চেকে প্রদান সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত করা হয়। সকল প্রকার নগদ ও চেকে প্রদান সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে ছকটা। ছকটা কেমন হবে? ছকটা হবে আগের ছকটা একটু বিপরীত ছক। প্রথমে হবে নগদ, এটা হবে তারিখ, এখানে হবে ডেবিট হিসাব খাতের নাম, এখানে কি হবে? ডেবিট হিসাব খাতের নাম। এরপরে সূত্র, তোমরা চাইলে বইয়ে আরো কিছু ছক আছে, তোমরা চাইলে সেই ছকগুলো দিতে পারো, ইচ্ছা হলে দিবা, না হলে নাই। তো এইখানে দেখো একটা ঘর হবে ডেবিট আর একটা হবে হচ্ছে ক্রেডিট। তো এইদিকে লিখলাম ডেবিট, এইদিকে লিখলাম হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিটে হবে 3টা খাত। আমি পাওনাদার বা প্রদেয় হিসাবকে টাকা দিতে পারি, আমি পণ্য কিনতে পারি, আর পৃথিবীর অন্যান্য যে কোনো উৎসের বাবদ আমি টাকা দিতে পারি, অন্যান্য। এখন নগদ এবং ব্যাংক আমি একটা ঘরেই কাউন্ট করব, নগদটাও এখানে কাউন্ট করব, ব্যাংকের টাকা চলে গেলেও এখানে কাউন্ট করব। তোমরা চাইলে এখানে আরেকটা ঘর দিতে পারো, ব্যাংক নামে ঘর দিতে পারো। আর ফাইনালি হচ্ছে প্রাপ্ত বার্তা, ফাইনালি হচ্ছে কি? প্রাপ্ত বার্তা। এখন মনে করো অঙ্কটা 2020 সালের অঙ্ক, জানুয়ারি মাসের অঙ্ক। জানুয়ারি 1 তারিখে বলল যে নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে এই যে ক্রয়ের ঘরে বসবে হচ্ছে 10,000, নগদের ঘরে বসবে হচ্ছে 10,000। এখানে লিখবো ক্রয়। ধারে পণ্য ক্রয় করা হলো, এখানে আসবে না। নগদে পণ্য বিক্রয় করা হলো, এখানে আসবে না। কেন আসবে না? এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই কারণেই আসবে না, কারণ এখানে টাকা গেলে অন্তর্ভুক্ত হবে, টাকা আসলে এখানে অন্তর্ভুক্ত হবে না। এই যে নগদে পণ্য বেচলাম, সেটা কিন্তু যাবে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায়, আর নগদে পণ্য কিনলাম সেটা আসবে নগদ প্রদান জাবেদায়, কারণ পণ্য কিনতে গিয়ে আমাদের টাকা কিন্তু চলে গেছে। এবার ধরো জানুয়ারি 10 তারিখ, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, আসবে না। ধারে পণ্য ক্রয়, আসবে না। পণ্য উত্তোলন, আসবে না। এখন বললো যে নগদ উত্তোলন, তার মানে নগদ টাকা আমাদের কমে গেছে। তাহলে এইখানে ধরলাম 20,000 টাকা, মালিক নগদ তুলে নিয়ে গেল, এইখানে ধরলাম হচ্ছে 20,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তাহলে এই জায়গায় আমরা লিখবো হচ্ছে উত্তোলন।
এবার মনে করো যে জানুয়ারি 15 তারিখ আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে এখানে শিরোনামে লিখবো হচ্ছে আসবাবপত্র, মনে করো 30,000 টাকার ক্রয় করা হলো, অন্যান্যতে 30,000, নগদে হচ্ছে 30,000। এবার ধরে নিলাম তিতাসকে তার পাওনা 50,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, তাহলে 50,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 45,000 টাকা দেওয়া হলো, তাহলে 45,000, তাহলে বাকি 5,000 হচ্ছে বাট্টা, তাহলে এখানে নাম হবে হচ্ছে তিতাস। ক্লিয়ার? এখানে নাম হবে হচ্ছে তিতাস। তাহলে যদি বলে অবচয়, এটা এখানে আসবে না, প্রদত্ত বাট্টা আসবে না, যদি বলে প্রাপ্ত বাট্টা আসবে না, ঠিক আছে, যদি বলে অনাদায়ী পাওনা আসবে না। কেন আসবে না? অনাদায়ী পাওনা হচ্ছে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে নগদ অর্থে কোনো কিছুই ঘটেনি, যার কারণে এটা আসবে না। এখন ধরো যে 25 তারিখে বলা আছে বেতন প্রদান, 25 তারিখে হচ্ছে বেতন প্রদান, তাহলে অন্যান্যতে বেতন প্রদান মনে করো যে 5,000 টাকা, তাহলে এখানে নগদে হচ্ছে 5,000। আমাদের কাজ শেষ, আমরা এখন যোগ করে নেব। তাহলে এটা হচ্ছে 50,000, এরপরে এটা হচ্ছে 10,000, অন্যান্য হচ্ছে 30, 20, 50 আর 5 হচ্ছে 55,000 টাকা। ডেবিট ক্রেডিট এখন যোগ করে দেব। ডেবিট ক্রেডিট যোগ করে দিলে এটা হচ্ছে মোট হচ্ছে এটা 50, 50, 1,10,000, 1,15,000 টাকা হবে, 1,15,000 আমরা ক্লোজ করে দেব। এরপরে এখানে আসি, এটা হচ্ছে 5,000, এটা হচ্ছে 45, 5, 50, 30, 80, 20, 100, 110,000, দ্যাট মিনস 1,10,000, 1,10,000 আর 5, 1,15,000, দুই সাইড মিলে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। যেভাবে আলোচনা করা হয়েছে, তোমরা এই ভিডিওটা 2বার 3বার যতবার প্রয়োজন হয় তোমাদের প্রয়োজন মতো দেখে নিয়ে তোমরা যদি কিছু অঙ্ক প্র্যাকটিস করো বোর্ড কোশ্চেন, তাহলে ইনশাআল্লাহ পারবা। আর হচ্ছে যে তোমরা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবা। তোমরা এই ভিডিওগুলো পাবা হচ্ছে রুহানিজ অ্যাকাউন্টিং পেজ, অবশ্যই সার্চ দেওয়ার সময় রুহানিজ অ্যাকাউন্টিং পেজ নামে সার্চ দিবা, এবং ইউটিউবে পাবা লেকচারগুলো পেয়ে যাবা, সেটা হচ্ছে রুহানিজ অ্যাকাউন্টিং। সাবস্ক্রাইব করে রেখে দিও। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।